হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পরবর্তী ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। এই ভিডিওতে তোমাদের সাথে আমি কেদারনাথ যাত্রার যে ট্রেকিং সেটা শেয়ার করব। আর কেদারনাথ সম্পর্কে বিভিন্ন তথ্য তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা চলে এসেছি গৌরীকুণ্ডতে। এই হলো গৌরীকুণ্ডে মা গৌরী দেবীর মন্দির। গৌরীকুণ্ড শিবের স্ত্রী পার্বতীর সাথে যুক্ত, যিনি গৌরী নামেও পরিচিত। হিন্দু লোককাহিনীতে গৌরী শিবের স্নেহের উপর জয়লাভ করার জন্য অনেক তপস্বী এবং যৌগিক অনুশীলনের সাথে তপস্যা করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন। স্থানীয় ঐতিহ্য দাবি করে যে গৌরীকুণ্ড সেই স্থান যেখানে গৌরী এই অনুশীলনগুলি চালানোর সময় বসবাস করেছিলেন এবং সেখানে শিব অবশেষে তার প্রতি তার ভালোবাসা স্বীকার করেছিলেন। কাছাকাছি অবস্থিত ত্রিযুগী নারায়ণে তাদের বিয়ে হয়েছিল। গৌরীকুণ্ডে উষ্ণ প্রস্রবণ রয়েছে এবং সেগুলিকে স্নানের স্থানে পরিণত করা হয়েছে। আমরা যখন সোনপ্রয়াগ থেকে বেরিয়েছিলাম তখন 4:30 মতো বাজে। আমরা সেই সময় বেরিয়ে আমরা সোনপ্রয়াগ থেকে ট্রেকারে করে গৌরীকুণ্ড এসেছিলাম। ট্রেকারে করে গৌরীকুণ্ডে আসতে আমাদের ভাড়া নিয়েছিল 50 টাকা পার হেড। আজকে 7ই নভেম্বর, এখন বাজে সকাল 5টার মতো। আমরা গৌরীকুণ্ডে গৌরী দেবীকে দর্শন করে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিলাম পায়ে হেঁটে। চলো বন্ধুরা, কেদারনাথের সম্পর্কে কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করি। কেদারনাথ মন্দির হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান। এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয়ের পর্বতশ্রেণীর অবস্থিত কেদারনাথ শহরে মন্দাকিনী নদীর তীরে স্থাপিত একটি শিব মন্দির। এখানকার তীব্র শীতের জন্য মন্দিরটি কেবল এপ্রিল মাসের শেষ থেকে কার্তিক পূর্ণিমা অবধি খোলা থাকে। শীতকালে কেদারনাথ মন্দিরের মূর্তির রূপোর আবরণ এবং রূপোর দণ্ডকে 6 মাসের জন্য উখিমঠে নিয়ে গিয়ে পুজো করা হয়। এই অঞ্চলের প্রাচীন নাম ছিল কেদারখণ্ড, তাই এখানে শিবকে কেদারনাথ অর্থাৎ কেদারখণ্ডের অধিপতি নামে পুজো করা হয়। মন্দিরটি খ্রিস্টীয় 6ম-9ম শতাব্দীর তামিল সন্তদের দ্বারা বা মহাদেশের 275টি অতি পবিত্র শিবক্ষেত্র হিসাবে প্রশংসিত হয়েছে। কেদারনাথ মন্দিরে যাওয়ার জন্য কোনো সড়কপথ নেই। 2013 সালের 16 এবং 17 জুন কেদারখণ্ডে ঘটে যাওয়া প্রলয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের আগে গৌরীকুণ্ড থেকে 14 কিলোমিটার পথ পাহাড়ি চড়াই পথে ট্রেকিং করে মন্দিরে যেতে হতো। লোকের বিশ্বাস, আদি শঙ্করাচার্য বর্তমান স্থানে মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। যদিও মহাভারতেও কেদারনাথ মন্দিরের উল্লেখ আছে, এটি একটি জ্যোতির্লিঙ্গ। কথিত আছে পাণ্ডবরা এখানে তপস্যা করে শিবকে তুষ্ট করেন। এটি উত্তর হিমালয়ের 4 ধাম তীর্থ চতুষ্টয়ের অন্যতম। বর্তমানে সোনপ্রয়াগ থেকে হাঁটতে হয়। এখান থেকে গৌরীকুণ্ড 4 কিলোমিটার। গৌরীকুণ্ড থেকে 6 কিলোমিটার দূরে ভীমবালি, সেখান থেকে 8 কিলোমিটার দূরে লিঞ্চলি, লিঞ্চলি থেকে কেদারনাথ 5 কিলোমিটার, অর্থাৎ আগে 14 কিলোমিটার এবং এখন 23.5 কিলোমিটার হাঁটতে হয়। প্রায় 3584 মিটার উচ্চতায় অবস্থিত কেদারনাথে যে কোনো সময় আবহাওয়া পরিবর্তন হতে পারে। তাছাড়া দুর্গম পাহাড়ের পথ পেরিয়ে পৌঁছাতে হয় মন্দিরে। 4 ধামের মধ্যে অন্যতম কেদারনাথ। গ্রীষ্মকাল আসতেই তীর্থযাত্রীদের ভিড় দেখা যায় কেদারনাথ মন্দিরের চত্বরে। এছাড়া যারা ট্রেক করতে ভালোবাসেন তাদের অনেকের কাছে ড্রিম ডেস্টিনেশন কেদারনাথ। কেদারনাথ ট্রেক করা রোমাঞ্চের চাইতে কম কিছু নয়, কিন্তু খুব যে সহজসাধ্য এই ট্রেক তাও নয়। দুর্গম পাহাড়ের পথ পেরিয়ে পৌঁছাতে হয় মন্দির। কেদারনাথ মন্দিরে যাওয়ার সেরা সময় হলো মে-জুন মাস এবং সেপ্টেম্বর-অক্টোবর মাস। কেদারনাথের আবহাওয়া আগে থেকে বোঝা যায় না। 3584 মিটার উচ্চতায় অবস্থিত এই অঞ্চলের যে কোনো সময় আবহাওয়া পরিবর্তন হতে পারে, তাই আবহাওয়া অনুযায়ী জামাকাপড় বহন করা জরুরি। যেহেতু এখানে সারা বছর ঠান্ডা থাকে, তাই শীতবস্ত্র আপনাকে নিতেই হবে। কেদারনাথ ট্রেকিংয়ের সময় সঙ্গে রাখুন প্রয়োজনীয় ওষুধ এবং শুকনো খাবার। জ্বর, ডায়রিয়া, বমির ওষুধ, অ্যান্টিসেপটিক ক্রিম, পেন কিলার ইত্যাদি সঙ্গে রাখুন। এছাড়া শুকনো খাবার হিসেবে ড্রাই ফ্রুটস, কেক, বিস্কুট, চকলেট, গ্লুকোজ সঙ্গে রাখুন।
পাহাড়ের পথে হেঁটে কেদারনাথ পৌঁছানো সহজ কাজ নয়, এজন্য শরীরকে ফিট রাখতে হয়। তাই সমতল থেকে পাহাড়ে উঠতে একটু কষ্ট হয়, তাই ধাপে ধাপে ট্রেক করুন। যদি বয়স বেশি হয়, শ্বাসকষ্টজনিত সমস্যা থাকে কিংবা বাতের সমস্যা রয়েছে, তাহলে কেদারনাথ যাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন। আর কেদারনাথ ট্রেকের পথে বারবার শরীরকে হাইড্রেট রাখার জন্য জল খাবেন। আর বেশি কিছু রিচ বা ভারী খাবার খাবেন না, অল্প হালকা খাওয়ার চেষ্টা করবেন। আর প্রয়োজন মতো সময় নিয়ে আস্তে আস্তে বিশ্রাম নিয়ে তারপর ট্রেক করুন। কিন্তু 5-6 কিলোমিটার যাওয়ার পর আমি নিজেই আর ট্রেক করতে পারছিলাম না। যত উপরে উঠছিলাম আমার তত শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল, নিঃশ্বাসের প্রবলেম হচ্ছিল, অক্সিজেনের ঘাটতির জন্য নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সেই জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আর হেঁটে উঠতে পারবো না। তার কারণ, একে অক্সিজেনের অল্পতার জন্য শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, দ্বিতীয়ত আমার শ্বাসকষ্টের সমস্যার জন্য আমার গতি ধীর হয়ে যাচ্ছিল। আর এই গতিতে গেলে আজকে আর কেদারনাথ পৌঁছাতে হবে না। তাই রাস্তাতে ডুলি বা পিট্টু দেখতে পেলাম না, শুধুমাত্র ঘোড়ার ব্যবস্থাই দেখতে পেলাম রাস্তাতে। তাই অগত্যা ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাকে ঘোড়ার শরণাপন্ন হতে হলো। বাকি পথটা আমাকে ঘোড়াতেই উঠতে হলো। কিন্তু আমার হাজবেন্ড, তার ইচ্ছা ছিল হেঁটে ওঠা আর হেঁটে নামা, সেই জন্য সে ঘোড়াতে গেল না, সে হেঁটেই উঠল। আমি ঘোড়াতে চলে যাওয়ার পরও আমার হাজবেন্ড পুরো ট্রেকটা হেঁটে কমপ্লিট করেছিল। তারই তোলা ভিডিওগুলো তোমাদের সাথে আমি এখানে শেয়ার করছি। আমার হাজবেন্ড এই কেদারনাথ ট্রেকটা পুরো কমপ্লিট করেছিল। আমরা যখন ট্রেক শুরু করেছিলাম তখন ওয়েদার পরিষ্কার ছিল, কিন্তু আমার হাজবেন্ড যখন উপরে উঠলো বা কাছাকাছি চলে এলো, তখন আস্তে আস্তে ওয়েদার মেঘলা হতে শুরু করলো আর অল্প অল্প বরফ পড়তে শুরু করলো। তোমরা ভিডিওতে ভালো করে খেয়াল করলে দেখতে পাবে। আমি 6 কিলোমিটার পর থেকে ঘোড়ায় উঠে ওখানে 1টা নাগাদ পৌঁছে গিয়েছিলাম। আর আমার হাজবেন্ড পুরোটা হেঁটে উঠে ওখানে 3:30 নাগাদ পৌঁছেছিল। ওখানে আমাদের জিএনভিএনের রুম বুক করা ছিল, সেই রুমের কাগজপত্র ও আমাকে দিয়ে দিয়েছিল। আমি সেই রুমে কাগজপত্র দেখিয়ে সেখানে বিশ্রাম করছিলাম। তারপরে ও উঠে সেখানে আমার সাথে ওখানে দেখা করলো। ওখানে জিএনভিএনের যে রুম ছিল সেই রুমে আমাদের ভাড়া পড়েছিল 1200 টাকা পার হেড, পার ডে, একদিনে 2400 টাকা। ওখানে জিএনভিএমের টেন্টও আছে আর এমনি রুমও আছে। আমাদের যে জিএনভিএনের ক্যাম্পটা ছিল ওইটা মন্দির থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে ছিল। মন্দিরের কাছে আর একটা জিএনভিএনের কটেজ আছে, সেখান থেকে হেলিপ্যাডটাও একদম কাছে, আর সেটা মন্দির থেকেও খুব কাছে। সেটা আমরা বুক করিনি, আমরা 1.5 কিলোমিটার দূরে জিএনভিএনের নন্দী কমপ্লেক্স বুক করেছিলাম। দেখো বন্ধুরা, তোমরা এই ভিডিওতে ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবে ছোট ছোট কটেজ আর টেন্ট খাটানো আছে। এইগুলোই হচ্ছে জিএনভিএনের কটেজ আর টেন্ট। ওখানে হোর্ডিং দেয়াই আছে জিএনভিএমের, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এছাড়াও ওখানে প্রাইভেটের প্রচুর কটেজ, টেন্ট, হোটেল এইসব অ্যাভেলেবেল আছে। মন্দিরের সামনে যত তুমি কটেজ বা টেন্ট নেওয়ার চেষ্টা করবে সেগুলোর দাম বেশি পড়বে, মন্দির থেকে কিছুটা দূরে হলে সেগুলোর দাম কম পড়বে। কিন্তু যেহেতু পাহাড়ি রাস্তা খুবই চড়াই, তাই আমার মতে মনে হয় মন্দিরের সামনেই নেওয়াটা বেশি বেটার হবে। তার কারণ মন্দিরটা অ্যাক্সেস করতে খুবই সুবিধা হবে। ওয়েদার বেশ মেঘলা হয়ে গেছে, বরফ পড়তে শুরু করেছে, অনেকেই রেনকোট বার করে পরে নিয়েছে। এখানে 100 টাকা 150 টাকা করে খুবই অল্প দামে হালকা রেনকোট পাওয়া যায়। তোমরা চেষ্টা করবে পাহাড়ে উঠলে সবসময় হালকা রেনকোট ব্যবহার করতে, বা জ্যাকেট যেগুলো তোমরা ব্যবহার করবে সেগুলোও যাতে হালকা হয়। আর তোমরা যে ব্যাগ নিয়ে যাবে সেই ব্যাগে শুধুমাত্র তোমাদের প্রয়োজনীয় অল্প কিছু জিনিসপত্র যাতে থাকে। তার কারণ বেশি ভারী ব্যাগ নিয়ে বা জ্যাকেট পরে বা রেনকোট পরে তোমরা ট্রেক করতে পারবে না। সুতরাং খেয়াল রাখবে
যে ব্যাগে ওইটুকুই জিনিস নেবে যেটুকু একদম তোমাদের দরকার। আর বন্ধুরা অবশ্যই কিন্তু ট্রেকিংয়ের সময় মনে করে কর্পূর নিয়ে নেবে। আর যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে তারা মনে করে পাম্প নিয়ে নেবে। ওপরে যেহেতু অক্সিজেনের মাত্রা খুবই কম, কর্পূর রাখলে সেই কর্পূরের গন্ধ নিলে তোমাদের নিঃশ্বাস প্রশ্বাস নিতে প্রচুর সুবিধা হবে। আমার হাজবেন্ড এসে গেছে। আমাদের যে জিএমভিএনের ক্যাম্পটা ছিল তার নাম ছিল নন্দী বেস ক্যাম্প। আমার সাথে মিট করে নিয়েছে। এবার আমরা দুজন মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। মন্দির আমাদের এই ক্যাম্প থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মতো। আর দেখো বন্ধুরা, আমরা মন্দিরের কাছাকাছি এসে গেছি। এই হচ্ছে হেলিপ্যাড। এখান থেকেই হেলিকপ্টারগুলো ছাড়ে। আর এখান থেকে একদম সামনেই কিছু দূরে মন্দিরটা। হেলিপ্যাড থেকে মন্দিরের দূরত্ব খুব একটা বেশি না। আর এখানে স্বর্গারোহণী যে ক্যাম্পটা আছে সেটাও কাছে। আর এই হলো স্বর্গারোহণী ক্যাম্প, জিএমভিএনের স্বর্গারোহণী কটেজ। এই কটেজ আর ক্যাম্পগুলো মন্দিরের সামনে। এর ভাড়া ছিল একটু বেশি। তোমরা চাইলে এখানেও তোমাদের রুম বুক করে নিতে পারো। সবই হয় অনলাইনের মাধ্যমে। তবে আমরা যেহেতু সিজনের শেষ সময় গেছিলাম সেই জন্য অনেকে রুম বুক করে না গিয়েও জিএনভিএনে আর অন্য সব হোটেলে রুম পেয়ে যাচ্ছিল। আমরা মন্দিরের সামনে এসে গেছি। মন্দিরের সামনে আস্তে আস্তে অন্ধকার নেমে এসছে আর চারিদিকে আলো জ্বলে উঠেছে। এই হলো মন্দিরের দৃশ্য। তাহলে চলো বন্ধুরা, শেষ পর্যন্ত বাবা কেদারনাথের চরণে আমরা আসতে পারলাম। তাহলে সবাই বলো হর হর মহাদেব। আমরা যখন পৌঁছালাম তখন আরতি শুরু হয়ে গেছে। আর আমরা খুব লাকি যে মহাদেবের আরতির সাক্ষী আমরা হতে পারলাম। মন্দিরের সামনে যত যাচ্ছি তত বেশি রোমাঞ্চিত হয়ে যাচ্ছি। আর এই হলো মন্দিরের রাস্তা। তাহলে চলো বন্ধুরা, তোমরাও আমাদের আনন্দের সাক্ষী হও আর তোমাদেরকেও আমরা দর্শন করাই বাবা কেদারনাথের। আর বন্ধুরা, আমি তোমাদের সাজেস্ট করব, যদি তোমরা কেদারনাথ মহাদেবের দর্শনে যাও তাহলে তোমরা কিন্তু অবশ্যই ওখানে একদিন থাকবে। একদিন থেকে মহাদেবের আরতিটা দেখবে। অসাধারণ লেগেছিল আমাদের মহাদেবের আরতিটা দেখতে আর সেই ঘটনার সাক্ষী হতে পেরে। আমরা যেহেতু সিজনের শেষের দিকে গেছিলাম সেই জন্যে আমরা মোটামুটি তুলনামূলকভাবে ভিড় কম পেয়েছি। সিজনের প্রথম দিকে আসলে ভিড় অনেক বেশি থাকে। আর আমরা আরতির সময় গিয়েও মহাদেবের দর্শন পেয়েছি। মহাদেবের আরতি শুরু হয়ে গেছে আর এই আরতির ঘণ্টার ধ্বনি আর হর হর মহাদেব ধ্বনি উচ্চারণে এক অসাধারণ পরিবেশের সৃষ্টি হয়েছিল, যা বলে বর্ণনা করা যাবে না। তোমরাও শুনে নাও সেই ধ্বনি আর সেই আধ্যাত্মিক পরিবেশের সাক্ষী তোমরাও হও। মহাদেবের আরতি শেষ হলো আর আমরাও সুন্দরভাবে মহাদেবের দর্শন করলাম। কালকে শুধু মহাদেবের পুজোটা দিতে হবে। তাহলে চলো বন্ধুরা, এখন তো পুজো দেওয়ার কোনো ব্যাপার নেই, পুজো এখন দেওয়া যাবে না।
পুজো দিতে হলে আমাদের কালকে সকালে দিতে হবে। আর আমাদের কাছে টাইমও আছে, আমাদের আজকে GMVN বুক করা আছে, সেই জন্য আমাদের টেনশন কিছু নেই। আমরা কালকে ফিরবো, আমরা কালকে পুজো দিয়ে তারপর ফিরে যাব। এখন তোমাদের নিয়ে যাব আমি মন্দিরের পিছন দিকে। মন্দিরের পিছন দিকে যে ভীমশিলাটা আছে সেটাই দেখাতে তোমাদের নিয়ে যাব। তোমরা সবাই নিশ্চয়ই জানো ভীমশিলা সম্বন্ধে, তাও তোমাদের কিছুটা এখানে বলে রাখি। 2013 সালের বিধ্বংসী বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় কেদারনাথ। মনে করা হয় গত 100 বছরে এত ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় আর আসেনি। কিন্তু আশ্চর্যজনকভাবে বিষয় হলো, প্রবল জলের তোড়ে আশেপাশের সব কিছু ভেসে গেলেও তেমন কোনো আঁচড় লাগেনি কেদারনাথ মন্দিরের গায়ে। একটি অতিকায় পাথর পাহাড় থেকে গড়িয়ে এসে ঠিক কেদারনাথ মন্দিরের পেছনে মন্দিরকে আড়াল করে দাঁড়ায়। এই পাথরের জন্যই উপরে চোরাবালি তাল থেকে উপচে আসা প্রবল জলের তোড় সরাসরি মন্দিরের গায়ে আঘাত করতে পারেনি। এই পাথরটিকে ভীমশিলা বা ঈশ্বরের পাথর বলা হয়ে থাকে। স্বয়ং ঈশ্বর কেদারনাথ মন্দির রক্ষা করার জন্য ভীমশিলা পাঠিয়েছিলেন বলে মনে করা হয়। জলের স্রোতের সঙ্গেই গড়িয়ে আসলেও ঠিক মন্দির থেকে কয়েক মিটার দূরে সেদিন আটকে গিয়েছিল ভীমশিলা। না হলে প্রচণ্ড বেগে ওই বিশাল পাথর এসে মন্দিরের গায়ে আছড়ে পড়লে সব শেষ হয়ে যেতে পারত। কিন্তু মন্দির থেকে ঠিক কয়েক মিটার দূরে দাঁড়িয়ে পড়ে 12 ফুট উঁচু এবং 20 ফুট চওড়া ভীমশিলা। বর্তমানে কেদারনাথ মন্দিরেরই একটা অংশ বলে ধরা হয় ভীমশিলা বা ঈশ্বরের পাথরকে। 2013-র 16ই জুন যখন প্রবল জলস্রোত এসে আছড়ে পড়েছিল কেদারনাথে, তখন প্রাণে বাঁচতে বহু মানুষ কেদারনাথ মন্দিরের ভেতরে আশ্রয় নেন। ভারতীয় সেনা হেলিকপ্টার নিয়ে এসে তাদের এয়ারলিফট না করা পর্যন্ত তারা সেখানেই আটকে থাকেন। ভীমশিলা মন্দিরকে রক্ষা করায় তারা প্রাণে বেঁচে যান, না হলে হতাহতের সংখ্যা আরও অনেক বাড়ত। আমরা GMVN এসে গেছি। এখানে আমাদের ডিনার দিয়ে দেওয়া হয়েছে। ডিনারটা ছিল আমাদের রুম রেন্টের সাথে কমপ্লিমেন্টারি। ডিনারে ছিল পিওর ভেজ থালি। আর এটা ছিল আমাদের কেদারে GMVN-এর যে ডরমেটারি বুক করেছিলাম নন্দী কমপ্লেক্স, সেই ডরমেটারির এক টুকরো ভিডিও। আজকে আমাদের তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, তার কারণ কাল সকাল সকাল উঠে পুজো দিতে হবে, তারপর আমাদের ফিরতেও হবে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? নিশ্চয়ই খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে আমি আরও মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানাবার। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। পরের ব্লগে আবার তোমাদের দেখাবো কেদারনাথের পরের দিনের সকালবেলার ছবি। সকালবেলা আমরা কি করলাম সেই ব্লগটা পাওয়ার জন্য তোমাদের কিন্তু ওয়েট করতে হবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। মহাদেব সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।